প্রথমে যেখান থেকে আমি 20-25 নাম্বার বা আরও বেশি 30 নাম্বারের উপরে ডিরেক্ট কমন পাবো, বা 40 নাম্বারের উপরে ডিরেক্ট কমন পাবো, সেগুলো একবার দেখে নিই। সো ফার্স্ট অফ অল হচ্ছে কি, আমাদের এই কোয়েশ্চেনটা এই প্রিভিয়াস ইয়ারটা দেখলেই হয়। সেটা হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়াই ইজ ইট কল দ্য লাইফ ব্লাড অফ দ্য ফার্ম? সো ওয়ার্কিং ক্যাপিটাল কি? ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে একটা বিজনেসের ডেইলি যে অপারেশনসগুলো হয়, ডে টু ডে অপারেশনস, সেটা মেনটেন করার জন্য যেই টাকা বা যেই ক্যাপিটালের দরকার হয়, সেটাকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলতেছি। ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, এটা আমরা জানি। অ্যান্ড এটাকে কেন ফার্মের লাইফ ব্লাড বলা হয়? কারণ এনশিওরস লিকুইডিটি। একটা ফার্মের যখন শর্ট টার্ম টাকার দরকার হয়, তখন আমরা লিকুইড ক্যাশ দিতে পারি। স্মুথ অপারেশন, ডে টু ডে অপারেশনসের জন্য যে টাকাটা দরকার হয়, সেইটা টাকাটা থাকার কারণে আমার অপারেশন স্মুথলি হয়। ক্যাশ টাকা থাকার কারণে আমি ইনভেস্টমেন্ট করতে পারি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকে। ক্রেডিট ওর্দিনেস, হঠাৎ করে আমার কাছে কেউ লোন চাইলো বা আমাকে লোন রিপে করতে হইলো, আমি সেটা করতে পারতেছি। ইমপ্রুভ প্রফিটেবিলিটি, টাকা থাকার কারণে আমি বেটার বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে আমি প্রফিট জেনারেট করতে পারি। Maintaining excess and inadequate working capital will have severe consequences for the smooth operation of a corporation. Do you agree? হ্যাঁ, আমরা এগ্রি। যদি আমার কাছে আহ, পর্যাপ্ত টাকা না থাকে, তাহলে আমার এখানে যে জিনিসগুলো লিখছিলাম, আমার লিকুইডিটি থাকবে না, অপারেশন স্মুথ হবে না, ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি তৈরি হবে, ক্রেডিট ওর্দিনেস থাকবে না, প্রফিটেবিলিটি থাকবে না, এগুলোই নেগেটিভলি লিখে দিব। আবার যখন আমার থাকবে, যখন আমার বেশি থাকবে, তখনও আমি সেম জিনিসগুলোই লিখবো, যে আমার সব কিছু ইমব্যালেন্স হয়ে যাবে। ইমব্যালেন্স লিকুইডিটি, ইমব্যালেন্স স্মুথ অপারেশন, ইমব্যালেন্স ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি। এটা করতেছি কারণ কি, যাতে তোমার একটা কি পয়েন্ট মুখস্থ করলেই তোমার বাকিগুলো আরও কাজ হয়ে যায়। সেম জিনিসই এখানে অন্যান্য ভাবে অন্যান্য ওয়ার্ড ইউজ করে লিখছে। তো উনি তো নিঃশ্বাস নিতে পারে না মো, তো উনি তো খাতা পড়েও দেখবে না। তো এইগুলা একটা জিনিসে মুখস্থ করে ওটাই বড় বড় করে লেখো, তাতেই নাম্বার আসবে। ডিফারেন্ট ফ্যাক্টরস ডিটারমাইন দ্য লেভেল অফ ওয়ার্কিং ক্যাপিটাল অফ এনি ফার্ম। সো ডিফারেন্ট ফ্যাক্টর, একটা কি কি ফ্যাক্টর হচ্ছে আমার কী রকম ওয়ার্কিং ক্যাপিটাল দরকার, কোন কোন জিনিস হচ্ছে এফেক্ট করে, সেগুলো কি কি। ফার্স্ট অফ অল হচ্ছে নেচার অফ দ্য ফার্ম। ম্যানুফ্যাকচারিং ফার্মের হচ্ছে এক ধরনের ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। যারা ডেইলি ট্রেড করে বা স্টক মার্কেট, তাদের এক ধরনের দরকার হয়। যারা সার্ভিস প্রোভাইড করে, তাদের আরেক ধরনের দরকার হয়। সো নেচার অফ বিজনেসের উপরে ডিপেন্ড করে, ফার্মের যে সাইজ তার উপরে ডিপেন্ড করে একটা কোম্পানি কত বড়। বেশি বড় হলে বেশি টাকা দরকার, কম বড় হলে কম টাকা দরকার। প্রোডাকশন সাইকেল, তাদের কি বেশি বেশি প্রোডাকশন করে, বেশি বেশি প্রোডাকশন করলে বেশি টাকা দরকার, কম প্রোডাকশন করলে কম টাকার দরকার। বিজনেস সাইকেল মানে হচ্ছে যে থাকে না আইসক্রিমের বিজনেস সাইকেল কি 6 মাস, গরমের সময়, বাকি ঠান্ডার সময় ওদের সেল হয় না। সো যখন তাদের ওই সেল বেশি হয়, তখন কি তাদের এনাফ টাকা থাকে কিনা। সেম গোজ ফর সিজনাল ফ্যাক্টর, একই জিনিস। প্রোডাকশন প্রোডাকশন পলিসি, এখন হইতেছে কি, প্রোডাকশনটাকে স্মুথ রাখার জন্য আমার যেই পরিমাণ টাকা দরকার সেই পরিমাণ টাকা থাকতে হবে। ক্রেডিট পলিসি, ওটা দরকার নাই। ক্রেডিট অ্যাভেলেবিলিটি, আমার শর্ট টার্ম টাকা নিব বা আমি শর্ট টার্ম লোন দিব বা শর্ট টার্ম লোন নিব, সেইটা আমার আছে কি না। ঠিক আছে, আমার অনেকগুলো আছে, এতগুলোর পর দোকানে 5-6টা পড়লেই হবে এখান থেকে, যে 5-6টা তোমার পড়তে। প্রথম 5টাই হচ্ছে সবচেয়ে ভালো। নেচার অফ বিজনেস, সাইজ অফ দ্য ফার্ম, বিজনেস সাইকেল, দেন হচ্ছে গিয়ে প্রোডাকশন সাইকেল। এই 5টা মনে রাখলেই ভালো, আর পড়তে হবে না। আচ্ছা, ডিফাইন অপারেটিং সাইকেল অ্যান্ড ক্যাশ কনভার্সন সাইকেল। তো এইটা আমরা, আচ্ছা, অপারেটিং, এটা ওই শিটে সুন্দর করে গ্রাফ সহ আছে। আচ্ছা, আমি ওটা আবার দেখাবো না। অপারেটিং সাইকেল কি আর ক্যাশ কনভার্সন সাইকেল কি? অপারেশন সাইকেল হইতেছে আমার একটা পিরিয়ডের মধ্যে একটা কোম্পানি বা একটা ফার্ম তার ইনভেস্টমেন্ট আর ইনভেন্টরিকে কিভাবে কনভার্ট করে ক্যাশ বা সেলের মাধ্যমে ক্যাশ জেনারেট করতে পারে অপারেটিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে। ঠিক আছে, অপারেটিং সাইকেল কি? আমার ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড প্লাস রিসিভেবলস কনভার্সন পিরিয়ড। ঠিক আছে, যেটা আমাদের ম্যাথ ছিল। আর ক্যাশ কনভার্সন সাইকেল কি?
ক্যাশ কনভার্সন সাইকেল হইতেছে, দ্য ক্যাশ কনভার্সন সাইকেল ইজ দ্য টাইম গ্যাপ বিটুইন দ্য অ্যাকচুয়াল ক্যাশ আউটফ্লো ফর পারচেজিং র মেটেরিয়াল অ্যান্ড দ্য ক্যাশ ইনফ্লো ফ্রম দ্য কালেকশন অফ দ্য অ্যাকাউন্ট রিসিভেবল। সো আমার এটা হচ্ছে একটা ক্যাশ আউটফ্লো থেকে, মানে র মেটেরিয়াল আসা থেকে ফাইনাল প্রোডাক্ট আউটপুট হওয়া পর্যন্ত যত অ্যাক্টিভিটি আছে সেগুলোকে আমরা ক্যাশ কনভার্সন সাইকেল বলতেছি। এটা আমরা এখান থেকে না দেখে ওইখানে দেখবো। আমাকে কি রিলেশনশিপ চাইছে? চায় নাই, তাহলে আমি রিলেশনশিপ কেন দেখাবো? Think that you are a CFO of a renowned XYZ corporation. Can you explain the motive for holding cash for a corporation? তো প্রথমে যে কোশ্চেনটা ছিল, এই কি পয়েন্টে আমরা লিখে দেবো এনশিওর লিকুইডিটি, স্মুথ অপারেশন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনহ্যান্স ক্রেডিটওয়ার্থিনেস, ইমপ্রুভ প্রফিটেবিলিটি। এই একটা দিয়েও আমরা এখানেও চালাই দিব। ও আচ্ছা আচ্ছা, সরি, মোটিভস বলতে, সরি, এটা তো মোটিভ। আচ্ছা, মোটিভ হচ্ছে ফিক্স কিছু মোটিভ আছে, ঠিক আছে। ট্রানজ্যাকশন মোটিভ কি? আমি যদি টাকা ধরে রাখি তাহলে হচ্ছে, আবার তুমি ওই জায়গাতে এই কি পয়েন্টগুলো লিখে দিতে পারো, সেম অস্থির জিনিস, একই একটা জিনিস দিয়েই তুমি পুরোটা অ্যান্সার করতে পারো। ট্রানজ্যাকশন মোটিভ কি? তুমি হচ্ছে তোমার ডেইলি যে ডে টু ডে ট্রানজ্যাকশন বা তোমার ডে টু ডে অপারেশনের জন্য, ট্রানজ্যাকশনের জন্য টাকার দরকার হয়, তো সেই টাকাটা থাকা তোমার দরকার, এটাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন মোটিভ। প্রিকশনারি মোটিভ কি? প্রিকশনারি মোটিভ বলা হইতেছে তোমার কাছে হঠাৎ করে তোমাকে কেউ একজন ক্রেডিটর এসে বললো আমাকে আমার টাকা ফেরত দেন, ঠিক আছে, তখন তোমার কাছে ক্যাশ না থাকলে তুমি তো টাকা ফেরত দিতে পারবে না। সো ওই জন্য তোমাকে একটা প্রিকশনারি একটা টাকা রেখে দিতে হয়, যে কেউ এসে চাইতে পারে যে কোনো সময়। স্পেকুলেটিভ মোটিভ কি? হঠাৎ করে একটা কোম্পানি দেখলো যে আমি যদি এইখানে এই টাকাটা ইনভেস্ট করি হঠাৎ করে আমার অনেক প্রফিট জেনারেট হবে। সো এই ধরনের হুটহাট অপরচুনিটি বলে স্পেকুলেটিভ মোটিভ, ওটা গ্র্যাব করার জন্য আমাদের ক্যাশ থাকা দরকার। কম্পেনসেশন মোটিভ কি? একটা কোম্পানির হচ্ছে গিয়ে আহ, নির্দিষ্ট একটা ব্যালেন্স থাকা দরকার। দিস মোটিভ অ্যারাইজেস ওয়েন ব্যাংকস অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিকোয়ার ফার্মস টু মেইনটেইন আ মিনিমাম ক্যাশ ব্যালেন্স অ্যাজ কম্পেনসেশন ফর প্রোভাইডিং সার্টেন সার্ভিসেস। যেরকম তোমাকে যদি একটা সার্ভিস দিতে চায় তাহলে তোমার কাছে মিনিমাম 1 কোটি টাকা বা 10 কোটি টাকা থাকতে হবে, তো ওটাকে কম্পেনসেশন মোটিভ বলে। তো ওরকম অপরচুনিটি নিতে গেলেও তোমার কাছে টাকা থাকা দরকার। আন্ডার হোয়াট অ্যাজাম্পশন দ্য বাউমোল ওয়ার্ক? মেনশন দ্য অ্যাজাম্পশন, স্টেট দ্য অ্যাজাম্পশন ইন বাউমোল টোবিন মডেল। এখানে আমাদের এই গ্রাফটা আঁকতে হবে, কালকে যে ত্রিভুজ যেগুলো ছিল ওইটা। তো বাউমোল মডেল কি? অপটিমাম ক্যাশ ব্যালেন্সটাকে আমরা যদি ভাগ করে নিয়ে ইনভেস্ট করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের বেশি আমরা লাভ জেনারেট করতে পারবো। তো দুইটা এখানে কস্ট আছে, ঠিক আছে। তো দুইটা কস্ট, এটা হচ্ছে ট্রানজ্যাকশন কস্ট। তো প্রতিবার ক্যাশ কনভার্ট করার সময়, মানে ক্যাশ থেকে সিকিউরিটি কনভার্ট করার সময় আমার একটা খরচ হয়। আর আমি যদি ক্যাশটা ওই ইনভেস্টমেন্ট না করি তাহলে তো আমার টাকাটা পড়েই থাকতেছে। সো আমি ওই যে কালকে যেটা দেখালাম যে একটা অপরচুনিটি কস্ট তৈরি হয় আরেকটা ত্রিভুজের মতো, ওটা হচ্ছে অপরচুনিটি কস্ট। দেন আমাকে কি বলছে, অ্যাজামশনগুলো কি কি? অ্যাজামশনগুলো হচ্ছে 7টায় দেওয়ার দোকানে 5টা বা 4টা দিলেই হবে। কনস্ট্যান্ট অ্যান্ড প্রেডিক্টেবল ক্যাশ ইউজেস, আমি যে ক্যাশটা ইউজ করব এটা যাতে বেশি ওঠানামা না করে, এটা যাতে স্টেবল পর্যায়ে থাকে, ঠিক আছে। রেগুলার ক্যাশ ইনফ্লো, আমার যাতে ক্যাশ ইনফ্লোটা রেগুলারলি হয়। টু টাইপ অফ অ্যাসেট, যদি অ্যাসেট আমার কাছে অনেক হাইলি লিকুইড আর একটা হচ্ছে কি কম লিকুইড অ্যাসেট থাকে, ঠিক আছে। বেটার হয় যদি আমরা এটা ওই শিটেই দেখবো তাহলেই ভালো হবে। Explain the objectives of credit policy. What is an optimum credit policy? Credit policy refers to the guidelines and standards a firm established to determine how it extends credit to customers and manages accounts receivable. তো এইটা আমাকে বলতেছে যে এটা হচ্ছে ক্রেডিট পলিসি হইতেছে কি আমার কিছু গাইডলাইন বা স্ট্যান্ডার্ড যেটা আমাকে নির্ধারণ করে দেয় যে একটা কাস্টমার কিভাবে হচ্ছে, মানে একটা কোম্পানি তার কাস্টমারকে, মানে একটা ব্যাংক তার কাস্টমারকে কিভাবে হচ্ছে গিয়ে টাকা দিবে না দিবে এগুলা। অপটিমাম ক্রেডিট পলিসি কি? অপটিমাম ক্রেডিট পলিসি হচ্ছে ওই একটা গ্রাফ আছে যেটা আমরা দেখব, যেখানে আবার সব কিছুই, সব খরচ টরচ একদম কম থাকে, ঠিক আছে। দেন আমাকে কি বলছে,
অবজেক্টিভ অফ ক্রেডিট পলিসি, অবজেক্টিভ অফ ক্রেডিট পলিসিতেও এই ফার্স্টে যেটা পড়ছি, এনশিওর লিকুইডিটি, স্মুথ অপারেশন, এনহ্যান্স ক্রেডিটওয়ার্দিনেস, এই অপশনগুলোই লিখে দিব আমরা। অপটিমাম ক্রেডিট পলিসি, যেখানে এখানে আমরা একটা গ্রাফ আঁকবো, ওটা আমরা শিটে দেখবো। তো এইখানেও অপটিমাম ক্রেডিট পলিসি থাকলেও আমার কি হবে, ওইখানেও ওই একই জিনিসই, মানে এই 1 নাম্বারে যেগুলো দেখছি ওগুলোই লিখে দিব। অপটিমাম থাকলে কি হবে, একটা জিনিস পড়লে পুরো সব কিছু অ্যান্সার করা হয়ে যায়। এক্সপ্লেইন দ্য বেনিফিটস অ্যান্ড কোস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য এক্সটেনশন অফ ক্রেডিট পলিসি। তো ফার্স্ট অফ অল বেনিফিটস তো আবার উপরে যেগুলো দেখছি, মানে এই 1 নাম্বারের কোশ্চেনের অ্যান্সার যেগুলা, ওইগুলাই, ঠিক আছে। আর কস্ট কি কি তাহলে? কস্ট হচ্ছে ফাইন্যান্সিং কস্ট অফ রিসিভেবল। তোমার যে অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে, মানে তুমি যে ধারে সেল করছো, তো তোমার এই ক্যাশটা তার কাছ থেকে নিয়ে আসতে একটা খরচ হবে, সেইটা একটা প্যারা। ব্যাড ডেট লস, অনেকে টাকা ফেরত দিবে না, সেটার একটা খরচ। দেন হচ্ছে কালেকশন কস্ট। আচ্ছা, কালেকশন কস্ট হচ্ছে যে প্রথমে যেটা বললাম, তোমার টাকা কালেক্ট করতে যে টাকাটা খরচ হবে সেটা। ফাইন্যান্সিং কস্ট অফ রিসিভেবল, তুমি যে তাকে ক্রেডিট সেলসে দিচ্ছ, ঠিক আছে, এই জন্য তোমাকে তো মনে করো তুমি ধার করে প্রোডাকশন করে তুমি তারপরে সেই টাকাটা ওকে, প্রোডাক্টটা তুমি তাকে ধারে দিছো, কিন্তু তুমি নিজেও তো টাকাটা কোথা থেকে ধার করে নিয়ে আসছো, সো ওটা একটা ফাইন্যান্সিং কস্ট তৈরি করে ওইটা। দেন হচ্ছে লিকুইডিটি রিস্ক, তুমি যত ধারে দিয়ে দিছো তোমার কাছে ক্যাশ থাকবে না, অপরচুনিটি কস্ট বেড়ে যাবে, ক্যাশ না থাকার কারণে তোমার হতেছে অপরচুনিটি কস্ট প্যারা দিবে। দেন হচ্ছে রিস্ক অফ ওভার ট্রেডিং। আরেকটা কাজও করতে পারো, কস্টগুলো কি কি? নট এনাফ লিকুইডিটি, নট স্মুথ অপারেশন, ফাইন্যান্সিয়াল আনস্টেবিলিটি, নট ডু নট এনহ্যান্স ক্রেডিটওয়ার্দিনেস, ডু নট ইমপ্রুভ প্রফিটেবিলিটি। সেম জিনিস আবার লিখে দাও। আরে ভাই রে ভাই, কি অস্থির, কি কোশ্চেন করছে এই কোশ্চেন দিলে তো পুরো 60-এ 60। হ্যাঁ, এইখান থেকে আমরা আর ওই জেনারেলাইজড অ্যান্সার করতে পারবো না, এগুলো এক্সটার্নালের কোয়েশ্চেন। ডিফাইন অ্যাকাউন্টস রিসিভেবল ম্যানেজমেন্ট, ডিসকাস অ্যাকাউন্টস রিসিভেবল ম্যানেজমেন্ট পলিসি। অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট কি? অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট হচ্ছে তুমি যে কোনো কিছু ধারে প্রদান করছো বা সেল করছো, তো সেইটা প্রদান করার পর থেকে কালেকশন করার পর্যন্ত তোমার যত কাজ আছে সব কিছু কি আমরা একসাথে অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট বলতেছি। সো এইটা আমরা অ্যাকাউন্ট রিসিভেবল। পলিসিগুলো কি কি? পলিসিগুলো হচ্ছে আরে অবজেক্টিভ হইতেছে আবার ওই একই জিনিসই লিখে দিবা উপরে যেগুলো পড়ে আসছে 1 নাম্বারে। হায় রে, আড়াই দেখ, আড়াইয়ের কাছে যদি আমি অ্যান্সার করতাম, তো আমার মাইরা ফেলাইতো, একবারে খুন করে ফেলতো। তো আপনার টেকনিক আমি ধরে ফেলেছি। আচ্ছা, ম্যানেজমেন্ট পলিসিগুলো কি কি? আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে। দেখি আমরা কয়টা মুখস্থ রাখতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে ক্রেডিট স্ট্যান্ডার্ড, যাকে তাকে আমরা লোন দিব না, একটা স্ট্যান্ডার্ড থাকবে, এই কাস্টমারের যদি এই স্ট্যান্ডার্ড থাকে তাকেই আমরা লোন দিব। ভিতরের কি পয়েন্টগুলো মনে রাখার দরকার নেই। ক্রেডিট টার্ম, কত সময়ের জন্য লোন দিচ্ছি বা কত সময়ের মধ্যে তাকে টাকাটা ফেরত দিতে হবে সেটা উল্লেখ করে দিতে হবে। ক্রেডিট অ্যানালাইসিস অ্যান্ড অ্যাপ্রুভাল, আমি যাকে দিচ্ছি সে ক্রেডিট অর্ধি কি না সেটা আমাকে জানতে হবে। এটার জন্য 5C আছে, ক্যারেক্টার, ক্যাপাসিটি, ক্যাপিটাল, কোলাটেরাল, কন্ডিশন, এগুলো তার মধ্যে আছে কি না। কালেকশন পলিসি, কালেকশন পলিসি কি? আমি যে টাকাটা কালেক্ট করব তাকে কীভাবে করব, তাকে আমি অলওয়েজ ফলো আপে রাখবো, তাকে মেইল দিব, মেসেজ দিব, কল দিব, ভাই টাকাটা ফেরত দিবেন, এগুলা।
মনিটরিং অ্যান্ড কন্ট্রোল রিসিভেবল, সে আমাকে টাকা ঠিক মতো আমাকে আপডেট জানাচ্ছে কি না, হ্যাঁ ভাই দিচ্ছি, বা আমাকে কখন দিবে না দিবে সেগুলো আমার অলওয়েজ মনিটর করতে হবে। হোয়াট আর দ্য অ্যাজাম্পশনস অফ দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেল? আচ্ছা, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেল কি আগে সেটা আমরা জানি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেল হইতেছে যখন আমার অর্ডারিং কস্ট আর হোল্ডিং কস্ট মিনিমাম হয়, এটাও আমরা গ্রাফের মাধ্যমে আবার দেখাই দেবো ম্যাক্সিমাম নাম্বার পাওয়ার জন্য। ঠিক আছে, তো আমার কোন সময় হচ্ছে ইকোনমিক অর্ডার কি বলি, হোয়াট অ্যাজাম্পশনগুলো কী কী? অ্যাজাম্পশনগুলো হচ্ছে ফার্স্ট অফ অল কনস্ট্যান্ট ডিমান্ড, যে আমার একটা কোম্পানির যে প্রোডাক্টের যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটা চেঞ্জ হয় না কোনো সময়, সবসময় একটা ফিক্সড অ্যামাউন্টের ডিমান্ড থাকে। কনস্ট্যান্ট লিড টাইম, আবার হচ্ছে টাইম বিটুইন প্লেসিং অ্যান অর্ডার অ্যান্ড রিসিভিং ইট, এই মাঝখানের সময়টাকে বলা হয় লিড টাইম। সো এই লিড টাইমটাও আবার সমানই থাকে, কখনো চেঞ্জ হয় না। ইনস্ট্যানিয়াস রিপ্লেনিশমেন্ট, আমার টোটাল যে অর্ডার কোয়ান্টিটি, ঠিক আছে, এইটা হচ্ছে যখন আমার অর্ডার চলে আসে, আচ্ছা এটা বাদ। কনস্ট্যান্ট অর্ডারিং অ্যান্ড হোল্ডারিং কস্ট, অর্ডারিং কস্ট পার অর্ডার। আচ্ছা, আমি যত ইউনিটই অর্ডার দিই না কেন বা যতখানি হোল্ড করি না কেন, আমার খরচটা সেমই থাকে, চেঞ্জ হয় না। নো স্টক আউট, আমার ইনভেন্টরি কখনো শেষ হয়ে যায় না। সিঙ্গেল প্রোডাক্ট, আমি একটা কম প্রোডাক্টই সেল করি। নো কোয়ান্টিটি ডিসকাউন্ট, আমার কাছে যত টাকাই চাক না কেন আমি 1 টাকাও ডিসকাউন্ট দিব না। কন্টিনিউয়াস রিভিউ, আমি যেই প্রোডাক্টগুলো দিতেছি সেগুলো কোনখানে এসে আমাকে আবার রিঅর্ডারে আসতে হবে সেগুলো আমাকে চেক করতে হবে। এখান থেকে 5টা মনে রাখলেই হবে। ডিফল্ট রেট কি আর ক্যাশ ডিসকাউন্ট কি? ইন অ্যাকাউন্টস রিসিভেবল, ফার্মস অফেন ইউজ ক্যাশ ডিসকাউন্ট অ্যাজ অ্যান ইনসেন্টিভ টু এনকারেজ আর্লি পেমেন্ট বাই কাস্টমার। এখানে পড়তেছিলাম ক্যাশ ডিসকাউন্ট, হ্যাঁ ওই যে 2/10 নিট 30, আপনি 30 দিনের 10 দিনের মধ্যে যদি ফেরত দেন তাহলে 2% বাট্টা পাবেন, অথবা 30 দিনের মধ্যে ফেরত দিতেই হবে, যেটা করে বলি ক্যাশ ডিসকাউন্ট। আর এইটা যদি দেই, যেহেতু আমার একটা খরচ হয়ে যাইতেছে, আমি তাকে ডিসকাউন্ট দিচ্ছি, এটা আমাকে একটা ডিফল্ট রেটের মধ্যে ফেলাই দিতে পারে, যে আবার যাকে আমি টাকাটা দিচ্ছি সে আমাকে টাকাটা নাও দিতে পারে, ডিফল্ট হয়ে যেতে পারে পেমেন্ট। ওকে, সো ইম্প্যাক্ট কি? ট্রেড অফ, আমি যদি ওই বাট্টাটা দেই তাহলে আমার কাছে আরও তাড়াতাড়ি টাকা আসবে, ওর আমার রিসিভেবল অ্যামাউন্টগুলো আরও তাড়াতাড়ি হবে। কিন্তু আমি যে টাকাটা দিচ্ছি এখানে তো আমার লাভ তো কমে যাচ্ছে, তাই না, খরচ বেশি হয়ে যাচ্ছে। ব্যালেন্সিং অ্যাক্ট, লিবারাল ক্যাশ ডিসকাউন্ট, রিডিউস ডিফল্ট রেট বাই ইনকারেজ প্রম্পট পেমেন্ট বাই ইনক্রিজ দ্য কস্ট অফ ডিসকাউন্ট অ্যান্ড রিডিউস ওভারঅল প্রফিট মার্জিন। বা এই দুইটাই। হোয়াট ইজ ট্রেড ক্রেডিট, হোয়াট আর দ্য ফর্মস অফ ট্রেড ক্রেডিট? তো ট্রেড ক্রেডিট কি? ট্রেড ক্রেডিট হচ্ছে যখন আমরা কোনো বিজনেসে ট্রেড করি তখন যদি আমরা সেটা বাকিতে কিনি, ঠিক আছে, মানে টাকাটা পরে কোনো এক সময় দিব, তখন সেটাকে আমরা ট্রেড ক্রেডিট বলা হয়। ট্রেড ক্রেডিট অনেক ধরনের হয়। একটা হচ্ছে ওপেন অ্যাকাউন্ট ক্রেডিট। ওপেন অ্যাকাউন্ট ক্রেডিট কি? দ্য বায়ার রিসিভস গুডস অ্যান্ড এগ্রিজ টু পে উইদিন এ স্পেসিফাইড পিরিয়ড, মানে আমার যে বায়ার সে গুডস তো কালেক্ট করবে এবং একটা নির্দিষ্ট সময় পরে সে টাকাটা ফেরত দিয়ে দিবে।
ইনস্টলমেন্ট ক্রেডিট কি, সে প্রতি 1 মাস পরে পরে একটা করে অ্যামাউন্ট দিতে আস্তে আস্তে পুরো টাকাটা পরিশোধ করে দেবে। ট্রেড অ্যাকসেপ্টেন্স বিল অফ এক্সচেঞ্জ, তো মানে এটা হচ্ছে কি একটা বিল অফ এক্সচেঞ্জ, একটা পেপার যেখানে প্রমিস করে যে আমি এতদিন পরে আপনার পুরো টাকাটা দিয়ে দিব। প্রমিসরি নোটও হইতেছে কাইন্ড অফ সেম জিনিসই, মানে বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রমিসরি নোট। কনসাইনমেন্ট ক্রেডিট, গুডস আর ডেলিভার্ড টু দ্য বায়ার বাট ওনারশিপ রিমেন্স উইথ দ্য সাপ্লায়ার আনটিল দ্য গুডস আর সোল্ড। তো এইটা হইতেছে অনেকটা ওই বিস্কিটের দোকানদের মতো, যে ভাই আপনি বিস্কিটগুলো বিক্রি করেন, দোকানে দিয়ে যায়, যেগুলো নট ফেমাস কোম্পানি, বিক্রি করেন, বিক্রি করতে না পারলে আমরা আবার ফেরত নিয়ে যাব, ঠিক আছে, যেটা হয় এইটাকে বলা হয় কনসাইনমেন্ট ক্রেডিট। ক্যাশ ডিসকাউন্ট অফ আর্লি পেমেন্ট ক্রেডিট, যেটা আমরা যেটাকে শিখলাম 2/10 নেট 30, 10 দিনের মধ্যে ফেরত দিলে 2% বাড়টা, অথবা 30 দিনের মধ্যে আমাকে ফেরত দিতেই হবে। এই হইতেছে আমার ফর্মস অফ ট্রেড ক্রেডিট। ডিসক্রাইব দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট এ সোর্স অফ শর্ট টার্ম ফান্ড। তো কস্ট অফ, আমরা ট্রেড কি বলি, ট্রেড ক্রেডিট কি সেটাকে তো আমরা জানলাম। তো এটার সাথে কি কি কস্ট অ্যাসোসিয়েট আছে সেটা আমরা দেখি। একটা হচ্ছে কস্ট ডিউ টু ফরগন ক্যাশ ডিসকাউন্ট। সো 2/10 নেট 30-এর কারণে 10 দিনের মধ্যে যদি তাকে পে করে দেয়, 2% টাকা তো আমি কম নিতেছি, সো 2% টাকা তো আমার লস হয়ে যাইতেছে। অপরচুনিটি কস্ট অফ ফান্ড, ঠিক আছে, ফান্ডস ইউজ টু পে সাপ্লায়ার্স আফটার দ্য ক্রেডিট পিরিয়ড কুড হ্যাভ ইউজড এলসওয়্যার টু আর্ন রিটার্ন। সো আমি ওকে 2% টাকা বাট্টা না দিলে আমি যে টাকাটা পাইতাম আরও 2% বেশি, ওইটা আমি কোথাও ইনভেস্ট করে আমার একটা আরও ভালো ইনকাম জেনারেট করতে পারতাম। হায়ার কস্ট কম্পেয়ার টু আদার সোর্স, এটা হচ্ছে কি 2% দিয়ে দিছে হুদাই, মানে এটা আমার একটা কস্ট হুদাই বাড়াই দিতেছে। দেন সাপ্লায়ার রিলেশনশিপে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলাইতে পারে যদি 30 দিনের মধ্যে না দেয়। রিস্ক অফ লস অর ডিফল্ট, অনেক সময় দেখা যায় যে টাকা ফেরত দিল না, তো আমার লস হয়ে যেতেছে। অ্যাডভান্টেজ ডিসপাইট কস্ট ইজ অফ এক্সেস, এই একটাই জিনিস, সেটা কি আমি 10 দিনের মধ্যে টাকা পাইতেছি, এটাই, আর কিছু না, এটাই আমার লাভ, আর কোনো লাভই নেই। হোয়াট আর দ্য টাইপস অফ ব্যাংক ফাইন্যান্স অফ ফাইন্যান্সিং ওয়ার্কিং ক্যাপিটাল। তো আমার ওয়ার্কিং ক্যাপিটাল বা ছোটো টাইমের ছোটো টাকা নেওয়ার জন্য আমার কি কি ধরন আছে। ফার্স্ট অফ অল হচ্ছে ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট কি, একটা শর্ট টার্ম লোন যেটা ব্যাংক প্রোভাইড করে আমার কোনো অ্যাসেটেরকে কোলাটেরাল রেখে, ঠিক আছে, বা আমার কোনো একটা কিছু কোলাটেরাল রেখে আমাকে তারা শর্ট টার্ম লোন প্রোভাইড করে, এর জন্য এটাকে ক্যাশ ক্রেডিট বলা হয়। দেন হচ্ছে ওভারড্রাফট। আমি যদি ব্যাংকে ওভারড্রাফট, মানে আমি বলছি আমি 1 মাসে 1 কোটি টাকা দিব, আমি 1 কোটি টাকা 20 লাখ টাকা রাখলে ওই 20 লাখ টাকা আমি আবার নিয়ে নিতে পারবো, তো এটাকে আমরা ওভারড্রাফট বলতেছি। বিল ডিসকাউন্টিং, ওই যে 2/10 নেট 30, আমি 10 দিনের মধ্যে টাকা ফেরত দিয়ে দিব, তাহলে 2% টাকা আমি পাইতেছি, এটাও আমার হচ্ছে এক ধরনের কি বলে ওয়ার্কিং ক্যাপিটাল। আরেকটা ব্যাংকের মাধ্যমে, একটা ব্যাংকে আরেক ধরনের বিল ডিসকাউন্টিং বলা হয়, সেটা কি, এ ফার্ম সেলস ইটস বিল অফ এক্সচেঞ্জ টু দ্য ব্যাংক বিফোর ম্যাচুরিটি অ্যাট এ ডিসকাউন্ট। তো এই ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে, এটা একটু কমপ্লেক্স, মানে ডেরিভেটিভসের মতো, যে আমার যে কন্ট্রাক্টটা আছে, লাইক সাপোজ কোনো একটা কল কন্ট্রাক্ট বা কোনো একটা পুট কন্ট্রাক্ট, সেইটা আমি মেয়াদ শেষ হওয়ার আগে ব্যাংকের কাছে বিক্রি করে দিব, মেয়াদ শেষে ব্যাংক ওটা আবার ওর কাছে বিক্রি করে দিয়ে টাকাটা নিয়ে নিবে। লাইক আমি এইটা 1 বছর পরে 10% রিটার্ন পাইতাম, আমি ব্যাংকের কাছে 5% রিটার্নে সেল করে দিলাম, ব্যাংক আবার ওইটা 1 বছরের শেষ মাথায় গিয়ে ওটা সেল করে দিয়ে আরও 5% গেইন করে নেবে, এরকম। শর্ট টার্ম লোন, ব্যাংক আমাদেরকে শর্ট টার্ম লোন দেয়। লেটার অফ ক্রেডিট বা এলসি করা। সো এই এলসি কি, এলসি হইতেছে তুমি বাইরে থেকে কোনো একটা জিনিস অর্ডার দিবা, সো তুমি ব্যাংকের কাছে টাকা দিয়ে দিবা, তুমি অর্ডারটা হাতে পাওয়ার পরে
ব্যাংক অটোমেটিক্যালি তাদেরকে ওই টাকাটা পাঠায় দিবে। এইটাকে বলা হচ্ছে ব্যাংক লেটার অফ ক্রেডিট। ব্যাংক গ্যারেন্টি কি, তুমি পে করো আর না করো, ব্যাংক পে করে দিবে, এটা হচ্ছে ব্যাংক গ্যারেন্টি প্রদান করে। কিন্তু ব্যাংকটা গ্যারেন্টি কীভাবে প্রদান করে, কারণ ব্যাংকের কাছে তোমার কোলাটেরাল থাকে কোনো না কোনো। টার্ম লোনস ফর ওয়ার্কিং ক্যাপিটাল, তোমাকে হচ্ছে কি লং টার্মের জন্য অনেক সময় লোন দেয়, ঠিক আছে, যেগুলো ইন্টারেস্ট রেট ফিক্স থাকে, রিপেমেন্ট ডেটও ফিক্স থাকে। তো ওইটাও এক ধরনের আমাদের ওয়ার্কিং ক্যাপিটালে হেল্প করে।